একদম পরীর মতন। কিন্তু তুমি না। দেখো, ড্রেস পরলেই শুধু হয় না, তার জন্য অ্যাটিটিউডের প্রয়োজন আছে। অ্যাটিটিউড। অ্যাটিটিউড? ওটা কি? আমি দেখাচ্ছি তোমাকে। এইটা হলো অ্যাটিটিউড, বুঝলে? দেখো, আমি এসব বুঝতে পারি না। ও গড, আমিও কাকে কাকে বোঝাতে যাচ্ছি। শোনো, যেদিন তুমি এই সমস্ত কিছু বুঝতে পারবে সেই দিন এই রুমে এসো তুমি। তুমি আমার কথা শোনো। গো। করো না এরকম আমার সাথে, করো না। আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার সাথে এরকম করো না, করো না, ছেড়ে দাও, করো না বলছি। আমাদের দেশের ঐতিহ্য অনুযায়ী একজন মহিলার সিঁথির সিঁদুর আর তার মঙ্গলসূত্র তার বৈবাহিক পরিচয়, যেটা সে কোনোভাবেই হারাতে চায় না। আর প্রত্যেক স্বামী তার নিজের স্ত্রীর এই ভাবনাকে সম্মানও করে। সেখানে কোনো জিনিস কি এতটা মূল্যবান হতে পারে যার জন্য একজন স্বামী জোর জবরদস্তি নিজের হাতেই নিজের স্ত্রীর সিঁথির সিঁদুর মুছে দিয়ে তার মঙ্গলসূত্র খুলে ফেলতে পারে? এসব দেখে আর শুনে হয়তো আপনি অবাক হচ্ছেন, কিন্তু সত্যিই একজন স্বামী নিজের স্ত্রীর সাথে এরকম করেছিল। কে ছিল এই লোকটা, আর সে কেন করছিল এরকম? এসবে কি ওই মহিলার কোনো ভুল ছিল, নাকি এর পেছনে কারণ ছিল ওই লোকটার অপরিসীম লোভ? নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আপনারা এখনো পর্যন্ত যা দেখেছেন তা অন্যায় আর অত্যাচারের এমন এক গল্প যার সত্যটা আপনাকে অবশ্যই ভাবতে বাধ্য করবে। আমরা কোথা থেকে শুরু করেছিলাম আর এখন কোথায় চলে যাচ্ছি? এখানে যা কিছু হচ্ছিল সেটা জানা আর বোঝার জন্য আমরা চলে যাই আজ থেকে 4 মাস আগে মুম্বাই শহরে। ইউনো, এটা গত 1 বছরে আমার দ্বিতীয়বার প্রমোশন, আর এই সব কিছু আমি আমার পরিশ্রম দিয়ে পেয়েছি। ও হ্যালো মিস্টার মুকেশ, আই এগ্রি যে তুমি অনেক পরিশ্রম করেছো, বাট ডোন্ট ফরগেট যে বৈভব স্যারকে খুশি করে তোমার প্রমোশন লেটারের সিগনেচারটা কিন্তু আমি করিয়েছিলাম। আর তুমি খুব ভালো করেই জানো যে বৈভব স্যারকে কিভাবে খুশি করতে হয়। তাই জন্যই তো আমার তোমার মতন বউ চাই। তাহলে করে ফেলো বিয়েটা, কে আটকাচ্ছে? শুধু একটা লিগ্যাল প্রবলেম আছে, তা না হলে তো আমরা এতদিনে সব পেপার আর ফাইল রেখে দিয়েছো তো? ইয়েস স্যার। আরে ভাই, আরে বাবা কেন বারবার ফোন করছে বলো তো? এমনিতে এত লেট হয়ে গেছি আমি। নিশ্চয়ই কোনো দরকারি কাজ আছে। হ্যালো। আরে মুকেশ, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ বাবা বলো না। আমি বৌমাকে নিয়ে আসছি তোর কাছে। আরে বাবা বাবা, আমি 2-4 দিনের জন্য বাইরে যাচ্ছি যে। আরে এখন তো বাড়িতে আছিস তুই, দরজাটা খোল। দরজা? দরজা? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। বাবা এসো না ভেতরে। আরে বৌমার থেকে কিছু শিখে নিতে পারতিস, পা ছুঁয়ে প্রণাম করবি না নাকি? বেঁচে থাক বাবা। আরে আমি তো শুধু বৌমাকে ছাড়তে এসেছি, আর এমনিতেও রাত 8টার গাড়িতে আমাকে ফিরে যেতে হবে। নমস্কার। বেঁচে থাকো বাবা। নমস্কার বৌদি। আরে বাবা
এত দূর থেকে এসছো যখন তখন 2-4 দিন থেকে যাও না। আরে বাবা, ফসল কাটা হচ্ছে, যাওয়া খুব প্রয়োজন। সময় পেলে এসে থেকে যাব। তাহলে ফসল কাটার পরেই আসতে পারতে। আরে 1 বছর হয়ে গেছে বিয়ের, তোর তো কোনো সময়ই নেই। বৌমাকে আর কতদিন আমাদের কাছে রাখবো? বেচারি বারবার করে আমাকে বলছে তোর কাছে আসবে, তাই ওকে নিয়ে চলে এলাম। নরেশ, ওই ফাইলগুলো আমাকে দিয়ে দাও। ওকে স্যার। আর ব্যাগটা নিয়ে ভেতরে রেখে দাও। বাবা, এই সময় আমি অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি, তাই আমি নরেশকে তোমার কাছে রেখে যাচ্ছি। আর আমি না আসা অব্দিও তোমার খেয়াল রাখবে, ঠিক আছে? বাবা, আমি 8টা নাগাদ সন্ধ্যেবেলায় চলে আসবো, তারপর আমি তোমাকে স্টেশনে ছেড়ে আসবো। ঠিক আছে বাবা। জানি না এই আজকালকার সিস্টেমটা কি, ট্রেনগুলো 3-4 ঘন্টা অব্দি লেট হয়ে যায়। জানি না এরা কবে যে আপগ্রেড হবে। তুমি এইভাবে কি দেখছো? এখনো শোনি কেন? তুমি আমার উপর রেগে আছো? না, আমি আমার বাড়ির লোকের ওপর রেগে আছি। তুমি আমাকে একটা কথা বলো, তোমার এত তাড়াতাড়ি আসা কি দরকার ছিল? বিয়ের 1 বছর হতে চললো, আমার তোমার কথা খুব মনে পড়ছিল। এই জন্যই বাবাকে বললাম আমাকে এখানে নিয়ে আসতে। আমি এসেছি বলে কি তোমার ভালো লাগেনি? কি ভালো আছে তোমার মধ্যে? একটা ছোট শহর থেকে আসা মূর্খ মেয়ে, তুমি তো ঠিক করে ইংরেজিটাও বলতে পারো না। জানি না বাড়ির লোকেরা কোথা থেকে আমার বিয়ে দিয়ে দিল তোমার সঙ্গে, আর এখানে এনে রেখে দিল। এর মানে তোমার আমাকে ভালো লাগে না? তোমার মধ্যে এমন কি জিনিস আছে যে আমি তোমাকে ভালোবাসবো? কখনো নিজেকে ভালো করে আয়নায় দেখেছো? দেখোনি তো। একবার গিয়ে আয়নায় দেখো। এই 2 টাকার সিঁদুর, এই টিপ, আর এই ফালতু মঙ্গলসূত্র, আর এটা কি? একবার মাথা থেকে পা অবধি নিজেকে দেখো। না শাড়ি পরার কোনো সেন্স আছে, না ফ্যাশনের কোনো সেন্স আছে। আমার এরকম বউ দরকার নেই। আমার এমন বউ দরকার যে আমার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, যার সঙ্গে সমাজে আমি ভালো করে চলতে পারি। দেখো, তুমি যেমন বলবে আমি তেমন হওয়ার চেষ্টা করব। চেষ্টাটাও ভালো করে তুমি বলতে পারছো না, আর এ নাকি সমাজে থাকবে। আরো একটা জিনিস আছে, যতদিন না তুমি এই সমস্ত কিছু করে ফেলছো ততদিন তুমি আমার সঙ্গে শোবে না। তাহলে আমি কোথায় যাব? আমি বলছি তোমাকে, এসো। কাম অন, এটাই হলো তোমার জায়গা। হ্যালো মা, প্রণাম নেবে? কেমন আছিস মা? মা, আমি এখানে খুব ভালোই আছি। কিন্তু তোর গলা শুনে তো মনে হচ্ছে না মা। সত্যি করে বল তো কি ব্যাপার? মা, আমার মনে হয় যে উনি আমার মতো মেয়ে পছন্দ করে না। ওনার তো এমন কোনো মেয়ে পছন্দ যে ভালো ইংরেজি বলতে পারবে, শহরে বড় হয়েছে। কিন্তু আমি তো মা। আরে মা, এর জন্য এত চিন্তা করার কি আছে? তুইও ওই রকম তৈরি হওয়ার চেষ্টা কর যেরকম ও তোকে তৈরি করতে চাইছে। আর হ্যাঁ, মনে পড়েছে, লক্ষ্মী মাসি আছে না, ওনার মেয়ে মমতা, আরে ও 2-3 বছর ধরে মুম্বাইতেই আছে, কোনো একটা বড় কোম্পানিতে কাজও করে। তুই ওর সাহায্য নিয়ে নে। মা, আমার কাছে ওনার নাম্বারও আছে, আমি ওনার সাথে কথা বলছি। নিজের খেয়াল রাখিস শ্যামা। ঠিক আছে মা, ঠিক আছে। ওয়াও সুনিতা, তোমাকে তো সত্যিই সুন্দর দেখতে, আর পড়াশোনাও জানো। শুধু তুমি ইংরেজিতে একটু উইক আছো, তাতে কি হয়েছে, সেটাও আস্তে আস্তে শিখে নেবে। শুধু তুমি এই স্টাইলের শাড়িগুলো পরা বন্ধ করো। এই প্রিন্টেড শাড়ি কেন পরেছো তুমি? একটু ভালো শাড়ি পরতে পারো, শিফন টাইপ, মডার্ন। থ্যাংক ইউ মমতা দিদি,
তুমি ঠিক যেমন যেমন বলবে আমি ঠিক তেমনই করব। একটা কথা বলবো, আমি ওর ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করতে পারি। তাহলে ঠিক আছে, আজ আমরা শপিং করতে যাই আর তোমার জন্য কিছু ভালো ভালো ড্রেস কিনে নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে দিদি। দিদি 1 মিনিট। নমস্কার বৌদি। নমস্কার। বৌদি, এটা স্যার পাঠিয়েছেন আর বলেছেন ওনার আসতে একটু দেরি হবে, আচ্ছা তাই যদি কোনো কাজ থাকে আমাকে বলবেন। আসুন না, চা খেয়ে যাবেন। ঠিক আছে বৌদি। আসুন। আমাকে আমাকে কেমন লাগছে? ভালো লাগছে তোমাকে, একদম পরীর মতন। কিন্তু তুমি না। দেখো, ড্রেস পরলেই শুধু হয় না, তার জন্য অ্যাটিটিউডের প্রয়োজন আছে। অ্যাটিটিউড। অ্যাটিটিউড? ওটা কি? আমি দেখাচ্ছি তোমাকে। এইটা হলো অ্যাটিটিউড, বুঝলে? দেখো, আমি এসব বুঝতে পারি না। ও গড, আমিও কাকে কাকে বোঝাতে যাচ্ছি। শোনো, যেদিন তুমি এই সমস্ত কিছু বুঝতে পারবে সেই দিন এই রুমে এসো তুমি। তুমি আমার কথা শোনো। গো। নমস্কার। এই মেয়েটাকে আমি সুনিতা, এনার স্ত্রী। ভালো হলো তুমি বলে দিলে, না হলে আমি তো এবাড়ির কাজের লোক ভেবে ফেলেছিলাম। আরে দারুণ সেন্স অফ হিউমার তোমার। আচ্ছা, আপনি কি এখানেই দাঁড়িয়ে থাকবেন? একটু যান, আমাদের জন্য চা আর জলখাবার নিয়ে আসুন। দেখলে তো বাবা কোন জন্তুর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আমি তো বুঝতেই পারি না যে এর হাত থেকে কি করে রেহাই পাবো। তুমি ওর আসার আনন্দের নেক্সট সানডে একটা পার্টি দাও, বাকিটা আমি সামলে নেব। তুমি এই ড্রেসটা এনেছি তোমার জন্য, পরে নাও আর পার্টিতে যাওয়ার জন্য রেডি হও। কিন্তু আমি তো তৈরি হয়েই আছি, দেখো কেমন লাগছে। তোমার মনে আছে অঙ্কিত ওই দিন কি বলেছিল? তোমাকে দেখতে এখনো কাজের মাসিই লাগছে, আমার বউ নয়। কত সুন্দর শাড়ি এটা, তোমার ভালো লাগেনি? মূর্খ আর অবুঝ মেয়ে, তুমি আমার বউ কোনোদিনও হতেই পারবে না। প্রতিদিন তো চেষ্টা করছি তোমার স্ত্রী হওয়ার, কিন্তু বুঝতেই পারছি না এমন কি করব যে তোমার ভালো লাগবে। তুমি কিছু করতে যেও না, এবার যা করার হবে আমি করে নেব। এটা এটা কি করছো তুমি? আমার সিঁদুরের সাথে কি করছো তুমি? এটা তুমি আমার বউ হতে চাও না? তাহলে এটা করতে হবে। আর এটা কি? এটা মঙ্গলসূত্র। এটা খুলতে হবে।
দেখো, এটা আমার সদবা হওয়ার চিহ্ন। আমি এটা বললাম না এটা খোলো তুমি। তোমার বর কে? আমি তো, নাই সিঁদুর নাই মঙ্গলসূত্র। খোলো এটাকে। দেখো, এটা আমি খুলতে পারবো না। আমি পার্টিতে এমন করে পরবো যাতে এটা দেখা যাবে না। এই ড্রেসটা নাও আর পরে রেডি হয়ে এসো। চলো, সবাই অপেক্ষা করছে তোমার জন্য পার্টিতে। এইটা পিছনে রাখো। এই ড্রেসটা আমার জন্য অনেক, আমি অন্য কিছু পরিনি। ড্রেসটা ছোট নয়, নিচে এসো। এটা আবার কি? দেখো, আমার এই ধরনের পোশাক পরা অভ্যেস নেই। অভ্যেস না থাকলে অভ্যেস করো। তোমার তো ফ্যাশনে কোনো সেন্সই নেই। নিচে অনেক বড় মাপের মানুষরা আমার জন্য অপেক্ষা করছে, আর তুমি কি চাও যে আমার রেপুটেশন ডাউন হয়ে যাক, রাইট? তাহলে যখন চাও না, তাহলে এটা পড়ার কোনো প্রয়োজন নেই। কাম অন। হ্যালো গাইস, মিট মাই গর্জাস ওয়াইফ সুনিতা। ভাই মুকেশ, তুই খুবই ভাগ্যবান যে তুই এত সুন্দরী বউ পেয়েছিস। আর আমরা তো জানতামই না যে বৌদি এত মডার্ন। ওয়াও, হোয়াট আ বিউটিফুল ফিগার। মুকেশ, একটা নাইট অফার, এক্সচেঞ্জ অফার। যদি এত বিউটিফুল এক্সচেঞ্জ অফার হয় তো আই এম অলসো রেডি। সুনিতা, এটা তুমি কোন ব্র্যান্ডের ড্রেস পরেছো? এসব আমি ঠিক জানি না, এটা মুকেশ পছন্দ করেছে। আর তুমি কোন ব্লাশারটা ইউজ করো? আরে তুমি তো লিপ লাইনার লাগাওনি। আসলে ওই আমার এগুলো ঠিক জানা নেই, আস্তে আস্তে সব শিখছি। ও, ভিলেজ বার্ড ইন বিগ টাউন। লাকি ভিলেজ গার্ল, তাই না? বৌদি, আপনার মাধুর্যেরও কোনো কথা হবে না, না হলে মেকআপের পিছনে লুকোনো মানুষটাকে চেনা যায় না। একদম ঠিক বলেছ নরেশ, আই অ্যাপ্রিশিয়েট। দুমুখ মানুষের সংখ্যা অনেক বেশি। এনিওয়েজ, আজকের পার্টিটাকে আর একটু বেশি কালারফুল করা যাক। চলো, লেটস ডান্স। ইয়েস, মে আই? দেখুন, আমি ঠিক নাচ করতে পারি না। ইনি আমার বস, যাও। আচ্ছা, ইয়েস, গো। এটা কি করলে তুমি? হ্যাঁ, ইনি আমার বস। উনি ক্ষমা চাও ওনার কাছে। উনি আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করছিলেন। ভুলভাবে ছোঁয়ার চেষ্টা করছিল, বোকা মূর্খ মেয়ে। সরি টু সে স্যার, কিন্তু বৌদির এইসব ব্যাপার বুঝতে কিছু সময় লাগবে। তুমি বৌদিকে নিয়ে একটু বেশিই ভাবছো। কেন হবে না? কারণ বৌদি ছাপড়া থেকে আর আমি শিবান থেকে, আর ছোট শহরের প্রবলেমটা আমি খুব ভালো করে বুঝি।
সরি বৌদি, আমারও এই বাতাবরণ ভালো লাগে না। আজ যেটা হলো সেটা গ্রাম বা শহরের ব্যাপার নয়, এটা সমাজের ব্যাপার। এই দেশের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো, যেখানে জীবন ধারণের রীতি আর ভাষা সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে। কিন্তু কিছু জিনিস এমন থাকে যা বদলায় না, যার মধ্যে একটা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আর সম্পর্কের বোঝাপড়া, যেখানে স্বামী নিজের স্ত্রীকে রক্ষা করার শপথ নেয় আর তার বদলে স্ত্রী সংসার সামলায়। এইভাবে দুজনে মিলে জীবনকে ক্রমশ সুন্দর করে তোলে। আধুনিকতা সময়ের সঙ্গে চলা শাশ্বত প্রক্রিয়া, যার গোড়ায় রয়েছে বহু বছরের সভ্যতার সংস্কৃতির ঐতিহ্য আর সামনে আকাশের মতো মুক্ত ভবিষ্যৎ। কিন্তু কিছু মানুষ নকল আধুনিকতার আবরণে স্বামী স্ত্রীর সম্পর্ককেও খোলা বাজারে বেচতে চায়। মুকেশও তাই করছিল। নিজের বস বৈভবকে খুশি করার জন্য ও নিজের স্ত্রীকে ব্যবহার করতে চাইছিল, কিন্তু ও জানতো না যে আগে এগোনোর জন্য ওর এই শর্টকাট ওকে এমন দিকে নিয়ে যাচ্ছিল যেখানে অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। ভদ্রতা নামে কোনো জিনিস আছে তোমার মধ্যে? উনি আমার বস, তুমি আমার কেরিয়ারের উপর প্রশ্ন চিহ্ন লাগিয়ে দিয়েছো। দেখো, আমি তোমাকে বলেছিলাম যে উনি আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করতে। ভুল ভাবে? কিসের ভুল ভাবে? হ্যাঁ, এইভাবে এগুলো সব নর্মাল এখানে। আমি তোমাকে বলছি ভুল ভাবে ছোঁয়া কাকে বলে। তুমি বৈভব স্যারের কাছে ক্ষমা চাইবে, কারণ আমার স্যালারি, আমার ইনক্রিমেন্ট, আমার বোনাস সব ওনার হাতেই। আর আমি আমার কেরিয়ারে অনেক ইমপ্রুভ করতে চাই। যদি তুমি এতে আমার সঙ্গ দিতে না পারো, তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এই স্যার, হাই স্যার, ও আপনার কাছে ক্ষমা চাইতে এসছে। বলো। দেখুন, আসলে কাল যা কিছু হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। আরে এক মিনিট, এভাবে নয়, স্যারকে হাগ করে সরি বলো। গো। যাও, এবার ড্রিঙ্ক বানিয়ে নিয়ে এসো। গো। কাম অন। দুটো গ্লাস নয়, আরো একটা গ্লাস বানিয়ে নিয়ে এসো। Come on. Come on. Cheers. এবার এটার জন্য জোর করতে হবে, তাই না? স্যার,
মুকেশ, দেখো দেখো, আমি তোমার কথায় আমি তোমার বসের থেকে ক্ষমা চাইতে এসেছিলাম, কিন্তু উনি আজকেও আমার সাথে একই বাজে ব্যাপার। সরি স্যার, আমার বাড়ির লোকেরা জানি না কোনো একটা পোকা মূর্খ গাধা টাইপের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আই এম সরি স্যার। স্যার স্যার প্লিজ স্যার, স্যার তুই ডিভোর্সের জন্য রেডি হয়ে যা, বুঝে গেছিস? দিদি, এর আগেও ওনার বস আমার সাথে বাজে ব্যবহার করেছিল, আর কাল আবারও উনি একই কাজ করলেন। যখন মুকেশকে আমি সে কথা বললাম, তখন ও আমাকে প্রথমে চড় মারলো, তারপরে আমাকে ডিভোর্স দেওয়ার কথা বললো। এভাবে কি করে ও তোমায় ডিভোর্স দিতে পারে? দিদি, আমার ভয় লাগছে এই কথায় যে কাল যদি কোনো কারণে আমাকে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেয়। এত চিন্তা করার তোমার কোনো প্রয়োজন নেই। আমিও আমার কোম্পানির লিগ্যাল অ্যাডভাইস টিমে আছি। এখন তোমার অধিকারের জন্য তোমায় লড়তে হবে। কিভাবে? এখন ও না, বরং তুমি ওকে বলবে তোমার ডিভোর্স চাই। ডিভোর্স? দিদি, আমার ডিভোর্স চাই না, বরং আমি তো মুকেশের সাথে একসাথে ঘর করতে চাই। তুমি যেমনটা চাও ঠিক তেমনটাই হবে, কিন্তু আমি যেমন যেমন করতে বলছি তোমায় তেমন করতে হবে। আচ্ছা দিদি। এটা আবার কি? এটাই যেটা তুমি চেয়েছিলে, ডিভোর্সের পেপার। ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটা শর্ত আছে আমার। এলিমির জন্য 50 লাখ টাকা, থাকার জন্য এই বাড়িটাই, আর তোমার অর্ধেক স্যালারি, আর বিয়ের সময় আমার বাবা মা তোমাকে যতগুলো গয়না দিয়েছিল ওইগুলো সব ফেরত চাই। সব কিছুই এতে লেখা আছে, ভালো করে মন দিয়ে পড়ে নিও। সুনিতা, 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 আই এম সরি। আমি আমার আচরণের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমার কাছে লজ্জিত। তুমি জানো, আমি পাগল হয়ে গেছিলাম। একটা ছোট শহর থেকে এখানে এলাম, অনেক পরিশ্রম করতে হলো। আমার অজান্তেই আমি এরকম হয়ে গেলাম। সুনিতা, আমার দিকে দেখো। আরে কিছু তো বলো। তুমি চাইলে আমাকে চড়ও মারতে পারো, কিন্তু আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে ধরছি। আরে তুমি এটা কি করছো? যদি তুমি সত্যি তোমার ভুল বুঝতে পেরে থাকো, তাহলে আমিও কোনো রকম ডিভোর্স চাই না। আমিও তোমার সাথে এই বাড়িতেই ভালোভাবেই থাকতে চাই। সত্যি? আই লাভ ইউ। আই লাভ ইউ। আচ্ছা, এবার শোনো, কাজের জন্য আমাকে কিছুদিনের জন্য দিল্লি যেতে হচ্ছে। তাহলে ওখান থেকে আমি ঘুরে আসার পর আমরা দুজন ঘুরতে যাব বাইরে কোথাও। যাবে তো তুমি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি নরেশকে এখানে পাঠিয়ে দেবো। ও তোমাকে জিজ্ঞেস করে নেবে, তোমার যদি কিছু প্রয়োজন পড়ে। আচ্ছা, ঠিক আছে। এবার দেখ আমি তোর কি অবস্থা করি। আমি তোকে ডিভোর্সও দেবো, আর একটা টাকাও তুই পাবি না। অনেক সময় সহজ সরল মানুষেরা চালাক আর ধূর্ত মানুষদের কথা বিশ্বাস করে, আর নিজেদের সঙ্গে হওয়া পুরনো দুর্ব্যবহারকে ভুলে গিয়ে তাদের ওপর ভরসাও করে ফেলে। ছলনা আর কপটতার খেলায় সুনিতাও এই ভুলটা করে ফেলে, কিন্তু ও জানতো না যে এর ফলাফল ওর জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। এখন এটাই দেখার ছিল যে মুকেশের সেই ষড়যন্ত্রটা কি, যেটা ওর নিজের জীবনটাও নষ্ট করে দিতে পারে।
নমস্কার বৌদি। আরে নরেশ, তুমি হঠাৎ এখানে কি ব্যাপার? বৌদি, ওই কাল কনফারেন্স মিটিং আছে, তাই স্যারের কিছু ফাইলস দরকার ছিল। কিন্তু স্যার তো দিল্লি গেছেন, আর ওখান থেকে পরশুদিন ফিরবেন। দিল্লি? কি বলছেন বৌদি? স্যার তো অঙ্কিতা ম্যামের বাড়িতে এই ফাইলগুলো পাঠাতে বলেছেন। নরেশ, আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে। নরেশ, আমার কেন মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু লোকাচ্ছ? না বৌদি, তেমন কিছু নয়। দেখো নরেশ, এখানে যদি আমাকে কেউ বোঝে তাহলে সেটা তুমি। তাই যা কিছু জানো আমাকে সত্যি সত্যি বলো। ঠিক আছে বৌদি, আপনি আমার সাথে আসুন। মনে হচ্ছে তোমার গাইয়া বউ তোমাকে খুব অভুক্ত রেখেছে। এই রোমান্টিক মুহূর্তে কার নাম নিলে তুমি? তোমার সঙ্গে ওর কিসের তুলনা? চলো। আমার কি অন্যায় যদি ভগবান আমাকে এভাবে করে থাকে? বৌদি, আপনি খুব সুন্দর। স্যারই আপনার মূল্য বোঝে না। এরকম কোনো ব্যাপার নয় নরেশ। সত্যি তো এটাই যে ও যেভাবে চাইছিল সেভাবে আমি নিজেকে কোনোদিন তৈরিই করতে পারিনি। ওকে সেই সুখ কোনোদিন দিতে পারিনি যেটা ও চাইছিল। দেখো না, তাই তো ও আজ অঙ্কিতার সাথে। আমার তো মনে হয় উনি আপনাকে ভালোই বাসেন না। এরকম না নরেশ, ওর আমার মধ্যে তো এখন সবকিছু ঠিক হয়ে গেছে। বৌদি, আমার মনে হয় উনি শুধুমাত্র ভালোবাসার নাটক করছেন, যাতে ডিভোর্সের পরে আপনাকে টাকা না দিতে হয়, আর পরের জিনিসও যাতে ফেরাতে না হয়। চাই না আমার এমন টাকা। যখন স্বামীর ভালোবাসাই পাবো না তখন আমি এসব নিয়ে কি করব? আজ আমার মনে হচ্ছে আমি সত্যিই হেরে গেছি। আপনি এরকম ভাববেন না বৌদি। আপনার মতো বউ অনেক ভাগ্যবান লোকেরা পায়। আমি থাকতে নিজেকে কখনো একা মনে করবেন না আপনি। এই কাজটার জন্য পুরো 2 লাখ টাকা দেব। আর এবার আমিও দেখব যে এই মেয়েটা কতদিন মুকেশের বউ হয়ে থাকতে পারে। এত বড় বিশ্বাসঘাতকতা আমার সঙ্গে? আর তুমিও তো আমার সঙ্গে এটাই করছিলে না মুকেশ? তুমি বলেছিলে তুমি দিল্লি যাচ্ছ, কিন্তু তুমি এখানেই ছিল অঙ্কিতার বাড়িতে। আচ্ছা, তাহলে এই সব কথা তোমাকে নরেশ বলেছে, তাই না? তুমি জানো নরেশ তোমাকে কিভাবে ঠকিয়েছে? ও এই ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল করে দিয়েছে। এবার তো আমি কোর্টে এই প্রমাণটা দেখিয়ে ডিভোর্সও পেয়ে যাব। আর তাছাড়াও তুমি একটা টাকাও আর আমার কাছ থেকে পাবে না। আচ্ছা, আর তাছাড়াও তোমার জেলও হতে পারে। তাহলে এটা দেখে তুমি কি বলবে মুকেশ? এই কাজের জন্য পুরো 2 লাখ টাকা দেব। 2 লাখ? 2 লাখ অনেক কম। যদি আমি এই ভিডিওটা না দিই তাহলে মুকেশকে নিজের অর্ধেক স্যালারি আর 50 লাখ টাকা দিতে হবে। তাহলে তোমার কত চাই? কম করে হলেও 30 লাখ। খুব বেশি এটা। তাহলে ঠিক আছে, আমি মুকেশকে বলে দিচ্ছি যে এই পুরো কাণ্ডটা তুমি করেছো, যেটার জন্য তোমার জেলও হতে পারে। এরকম কিচ্ছু হবে না।
কারণ তোর মরার পরে এই সমস্ত রহস্য এখানেই থেকে যাবে যে সুনিতার সঙ্গে এই ভিডিওটা তুই অঙ্কিতার কথাই করেছিলি। তোর যাওয়ার আগে আমি একটা রহস্যের কথা বলি তোকে। এই সমস্ত প্ল্যান অঙ্কিতার ছিল না, এই সব পরিকল্পনা আমার ছিল। এটা দেখে তো আদালত তোমাকে শাস্তি দেবেই, কারণ মুকেশ তোমাদের খুব ভালোভাবেই চিনতো, তাই তোমাদের সব কিছু ক্যামেরায় রেকর্ড করে রেখেছিল। তুমি ভেবেছিলে গুলি লাগার পর ও মরে গেছে, কিন্তু না। সুনিতা, হয়তো আমি আর বাঁচবো না, কিন্তু যে ভিডিওটা আমি পাঠাচ্ছি তার মধ্যে অঙ্কিতার আর মুকেশের প্রমাণ আছে যে কিভাবে ওরা আমার ব্যবহার করেছে। এখন এর মধ্যে সবকিছু রেকর্ড আছে, যেভাবে তুমি আমাকে সমস্ত সমস্যায় ফেলেছো আর কিভাবে তুমি আর অঙ্কিতা মিলে নরেশকে খুন করেছো। এবার তো তোমরা দুজনে অবশ্যই শাস্তি পাবে। এবার তো তোমরা দুজনে অবশ্যই শাস্তি পাবে। কিন্তু ভাবো, যদি তুমি মরে যাও তাহলে আমাদের জন্য কত সহজ হয়ে যাবে এটা প্রমাণ করা যে তোমার নরেশের সঙ্গে রিলেশন ছিল, আর সেই জন্য তুমি ওকে খুন করেছো, আর সেটা থেকে বাঁচার জন্য তুমি আত্মহত্যা করেছো। তাড়াতাড়ি মারো ওকে। মুকেশ, দাঁড়াও, নাহলে গুলি চালিয়ে দেবো। গ্রেপ্তার করুন এদের। নরেশের ভিডিও পাওয়ার সাথে সাথেই আমি পুলিশকে সবকিছু জানিয়ে দিয়েছিলাম। যখন তোমার সাথে আমার বিয়ে হয়েছিল না মুকেশ, তখন আমি ভেবেছিলাম আমার কপাল কত ভালো। আমি ভাবতাম তুমি কত মডার্ন, আরে আমি তোমাকে হিরো ভাবতাম। কিন্তু আজ আমি বুঝতে পারছি, না তুমি মডার্ন, না তুমি হিরো। জানো কেন? কারণ ভালো পোশাক পরলে আর দুটো ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না, বরং একটা মানুষ মডার্ন হয় তার চিন্তাধারায়। আর তোমার চিন্তা রয়ে গেছে যেখানে ছিল সেখানে। নিজের স্ত্রীর প্রতি কোনো চিন্তা ভাবনা ছিল কোনোদিন না। আর তাছাড়া তুমিও তো একটা গ্রাম থেকে এসেছিলে, তাই না? সময় লেগেছিল না তোমারও নিজেকে পাল্টানোর জন্য? কিন্তু তুমি আমাকে সময় দিয়েছো? দাওনি। কেন? কারণ আমাকে নিয়ে তোমার মানসিকতা কোনোদিন বদলায়নি। আর আমাকে শাস্তি দিতে দিতে তুমি এতটা নিচে নেমে গেছো যে আমাকেও নিচে নামিয়ে দিয়েছো। কিন্তু আমি না মুকেশ, আমি আসল আধুনিক। আমি আমার ভুল থেকে শিখে নিয়ে অবশ্যই এগিয়ে যাব, কিন্তু তোমার মতো কখনোই হব না। নিজের মান সম্মানকে কখনোই হারাবো না। ওকে নিয়ে যান আপনি, ইন্সপেক্টর। নিয়ে চলো ওদেরকে।
আধুনিক হওয়ার অর্থ হলো সময়ের প্রয়োজন অনুযায়ী নিজের ভাবনাকে পরিবর্তন করা, যাতে আগামী দিনে সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হওয়া যায়। নিজের স্ত্রী আর তার ভাবনা চিন্তার সম্মান করা, ওকে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া, আর যে কোনো পরিস্থিতিতে তাকে রক্ষা করা, এটাই হলো আধুনিক ভাবনা। কিন্তু মুকেশ আধুনিকতার ভুল অর্থ করে কেবলমাত্র সেই ভাবনাকেই লালন করছিল যাতে নারী কেবলমাত্র একটা ব্যবহারযোগ্য জিনিস। মুকেশের শুরু থেকেই অঙ্কিতার সঙ্গে সম্পর্ক ছিল। ভালো হতো যদি এসব কথাও নিজের বাড়ির লোক আর সুনিতাকে জানিয়ে দিত, আর সুনিতাকে ডিভোর্স দিয়ে নিজের জীবনটাকে নিজের মতো কাটাতো। কিন্তু ও সেটা করেনি, আর আধুনিকতার নামে ক্রমাগত সুনিতার ভাবনা চিন্তার সঙ্গে খেলা করেছে। মুকেশ মার্কেটিং কোম্পানির একজন যোগ্য কর্মী ছিল, কিন্তু নিজের এই ভুলের কারণে ও একজন অপরাধী হয়ে উঠল। আজ ও আর অঙ্কিতা জেলের গড়াদের পেছনে। পুলিশ এই মামলার দায়িত্ব নেওয়ার পর ওর বস বৈভবকেও ওর কোম্পানি চাকরি থেকে বের করে দেয়। আজ সেও বেরোজগার। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরের এপিসোডে অপরাধের সঙ্গে যুক্ত এরকম একটা সত্যি ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ।